গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক, আর শুধু পছন্দের বলবো কেন, খুব খুব পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিকের রিভিউ তোমাদের জন্যে। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে সুধার হাতে কিছুতেই ইঞ্জেকশন নিতে রাজি নয় সার্থক। সবাই তো প্রশ্ন করছে, কি ব্যাপার, তুই এরকম কেন করছিস, কেন বলছিস যে সুধার তোর সাথে শত্রুতা আছে? সুধাও বলছে, হ্যাঁ, আমার কি এমন শত্রুতা আছে আপনার সাথে? আমি কি ক্ষতি করতে চাইছি ঠাকুরবউ তোমার? বলো না তুমি, আমাকে একটু বলো। কারণ সবাই তো আমাকে ভুল বুঝছে, তাই না? তোমার সাথে এমন কোন হিসেব আমার বাকি আছে বলো, যেটা তুমি বলছো? তেজও একই প্রশ্ন করছে, তেজের মাও একই প্রশ্ন করছে যে হ্যাঁ অনি, তুই এরকমটা কেন বলছিস? সুধা তো তোর ভালোর জন্যই বলছে। আর সুধা ইঞ্জেকশন দিতে পারবে, ও তো বলছে, ও এর আগেও দিয়েছে। তাহলে তুই এত ভয় কেন করছিস? কিন্তু সার্থক তো কিছুতেই ইঞ্জেকশন দিতে রাজি নয় সুধার হাতে। সুধা পেছন পেছন গেলে সার্থক পালাচ্ছে, আর সার্থকের পেছনে সুধা পালাচ্ছে। উপর থেকে কিন্তু তরিতা দেখছে। তরিতা বলছে যে এটা আমি দিদিভাইয়ের কোন রূপ দেখতে পাচ্ছি? তখন তরিতা ঝট করে নিচে নেমে আসে, এসে বলে যে অনিকেত দা কিন্তু যেটা বলছে একদম ঠিকই কথা বলছে, আমি তার সাক্ষী। আমি দেখেছি দিদিভাই সকালে কিরকম বালিশ দিয়ে অনিকেতদার মুখে চাপা, মানে বালিশ চাপা দিচ্ছিল আর কি। সেই জন্য তো অনিকেতদা এতটা ভয় পেয়ে গেছে। তখন তো এটা শুনে বাড়ির সবাই অবাক। ঝিনুক বলছে, ও আচ্ছা আচ্ছা, তরিতাদি তুমি যা বলছো তুমি ঠিক বলছো তো? আর তোমার কি মনে হয় যে তোমার কথা বাড়িতে সবাই বিশ্বাস করবে? তেজ বলে, এটা তুমি কি বলছো তরিতা? বাড়ির সবাইও তাই বলে যে এটা তুমি কি বলছো। তরিতা বলে, আমি একদম সত্যি কথা বলছি। তখন তেজ সুধাকে বলছে, আচ্ছা সুধা, আপনার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন কেন উঠছে বলুন তো? তখন সুধা বলছে, আপনি এখন তরিতার কথাতে আমাকে অবিশ্বাস করবেন? বলে, না, এখানে প্রশ্নটা অবিশ্বাস করার নয়, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে কথাটা উঠছেই বা কেন। তখন সুধা বলছে, আচ্ছা আমি এখন কি করে বলি বলুন তো? আর তরিতা যে কেন আমার বিরুদ্ধে এরকম বলছে এমন তো নয় যে ও এর আগে আমার বিরুদ্ধে এরকম কথা বলেনি। তবুও আপনাদের যদি সেটাই মনে হয় তো ঠিক আছে, আমি না হয় আজকের পর থেকে কিচ্ছু করব না, কিন্তু একজন করবে। তখন সবাই বলে, কে? বলে ডক্টর নিয়োগী। ডক্টর নিয়োগীর কথা শুনে তো সার্থক ভয় পেয়ে যায়। তখন সবাই বলছে, ডক্টর নিয়োগী? কিন্তু আমাদের তো একজন ডক্টর দেখছেন। তখন সুধা বলছে, হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরা সেকেন্ড ওপিনিয়ন তো নিতেই পারি, তাই না? আর এতে তো খারাপ কিছু হবে না, উল্টে ঠাকুরপোয়ের ভালোই হবে। তখন জ্যোৎস্না বলছে, হ্যাঁ, সেকেন্ড ওপিনিয়ন নিতে তো কোনো ক্ষতি নেই। সুধা যা বলছে ঠিকই তো বলছে, তাতে আমাদের বাড়ির ছেলেই তো তাড়াতাড়ি রিকভার করবে। সার্থক তখন মনে মনে বলছে, ও, তার মানে এই সমস্ত প্ল্যানটাই তোমার ছিল সুধা, আর আমি তোমার ফাঁদে পা দিয়ে ফেলেছি। এবার কি হবে এমনটাই ভাবছে সার্থক। আর সুধা তো ইচ্ছে করে এমনটা করছিল যাতে সার্থক ওকে দেখে ভয় পায়, ওর হাতে কোনো রকম সাহায্য বা সেবা নিতে না চায়। তবেই তো ডক্টর নিয়োগীকে এখানে আনতে পারবে সুধা। আর এই প্ল্যানই তো এগোচ্ছিল, আর এই প্ল্যানটা সাকসেসও হয়েছে। ওদিকে দেখা যাচ্ছে দোয়েল কিন্তু ফন্টের চিন্তায় না খেয়ে বসে রয়েছে। তার বৌদি আসে, তার বৌদি তাকে বলছে, কিরে তুই চিন্তা করিস না, ফন্টে তোর গলা থেকে ঠিক নামবে দেখিস। ওই পুলিশের কয়েক ঘা পড়লে না, ঠিক ওই মুখ থেকে বলতে বাধ্য হবে যে ও বাধ্য করে বিয়েটা করেছে। তারপরে তোদের ডিভোর্সটা দিয়ে দেবো, আর ডিভোর্সটা দিয়েই কিন্তু তোর জন্য সুন্দর এক পাত্র দেখবো। জানিস তোর মা বলেছে যে তোর জন্য আচার্য বাড়িতে পাত্রের লাইন লাগিয়ে দিবে, তোর আর কোনো অসুবিধেই হবে না, দেখে নিস। তখন বলতে না বলতে তার বৌদির ফোনে ফোন আসে। তখন বলছে, দেখ, বলতে না বলতেই ঘটকের ফোন এসে হাজির। ঘটককে তো তখন বলছে তার বৌদি যে ভালো পাত্র দেখার জন্য তার একমাত্র ননদের জন্যে। এদিকে সুধার মা সবটা শোনে, তারপর দোয়েলের কাছে আসে, বলে, দেখ, আমি সুধা, ঝিনুক আর তোর মধ্যে কিন্তু কোনোদিনই কোনো পার্থক্য করিনি। তবে মা, যেটা করবি ভেবেচিন্তে করবি। তুই যদি ভালোবাসার খাতিরে নাও করে থাকিস, তাহলে কমসে কম মানবিকতার খাতিরে ছেলেটার কোনো ক্ষতি হতে দিস না। ছেলেটাকে গিয়ে বাঁচা, না হলে তো ছেলেটার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আর এদিকে দেখা যাচ্ছে যে বাদাম তক্তি মানে বানিয়ে ফেলেছে সুধা, মানে ডেলিভারি করার জন্য আর কি। কিছু প্যাকেট বানিয়ে রেখেছে, বাকিটা আহ, কারখানাতে বানানো হবে। দাসবাবু এসছেন, দাসবাবু বলছেন যে এরকম বাদাম তক্তি কি ওরা বানাতে পারবে? সুধা বলছে খুব পারবে, যাতে এরকমই মুচমুচে হয়, এটা আপনি দেখে নেবেন। দাসবাবু বলছে যে আমি একটু অন্য চিন্তায় আছি। বলে, কি চিন্তা বলুন? বলে, আমার মেয়ের বিয়ে সামনে, ওর পছন্দের পাত্রের সাথে, কিন্তু পাত্রপক্ষ চাই যাতে আমরা আলাদা জায়গায় গিয়ে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করি। তখন সুধা বলছে, হ্যাঁ, ডেস্টিনেশন ম্যারেজ। বলছে, কিন্তু অত তো টাকা পয়সা আমার কাছে নেই। সুধা বলছে, সুধা ম্যারেজ বিউরো থাকতে চিন্তা করছেন কেন আপনি?
বলে কি বলছেন, আমার এতটুকু টাকার মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে? সুধা বলছে যে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আপনার আপনার আপনি তো মানে এই বাড়ির পরিবারের মতো, এই পরিবারের একজন সদস্যই হলেন আপনি। তো আপনার মেয়ের বিয়েতে আমাদের করতে কোনো অসুবিধে নেই। তেজ বলছে, হ্যাঁ দাসবাবু, আপনার মেয়ে তো আমার বোনের মতো, তো বোনের জন্য তো দাদা বৌদি এইটুকুটা করতেই পারে, তাই না? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আর বাড়ি গিয়ে আপনার মেয়েকে বলুন যে তার পছন্দের পাত্রের সাথে ধুমধাম করে তার বিয়ে হবে। তখন দাসবাবু মনে মনে বলছেন যে আমি এত ভালো মানুষগুলোর বিরুদ্ধে চক্রান্ত করেছিলাম, এদের এদের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিলাম, এটা আমি মোটেও ভালো কাজ করিনি। তারপর দাসবাবু সেখান থেকে চলে যাচ্ছেন। যাওয়ার সময় ওদিক দিয়ে কিন্তু সার্থক ঢুকছে, আর সার্থকের সাথে ধাক্কা লেগে তো দাসবাবু অবাক হয়ে যান যে এই ছেলেটা এখানে কি করছে। সার্থকও দেখছে দাসবাবু এখানে। দাসবাবু তখন মনে মনে বলছেন যে না, এর ব্যাপারে তো কিছু বলা যাবে না, বলতে গেলে তো আমিও ধরা পড়ে যাব। ওদিকে সুধা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করে যে দাসবাবু হঠাৎ করে সার্থককে দেখে অবাক কেন হয়ে গেল। তখন বলে, দাসবাবু আপনি কি ওনাকে চেনেন? বলে, না না, এই আর ধাক্কা লাগলো, ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। এই বলে দাসবাবু বেরিয়ে পড়েন। সুধার মনে কিন্তু সন্দেহটা রয়ে যায়। বলছে যে মনে মনে ভাবছে কিছু তো একটা খটকা আছে, উনি সার্থককে দেখে এরকম রিয়াক্ট করলেন কেন, এরকমটা ভাবছে আর কি সুধা। এদিকে তেজ সুধার সিদ্ধান্তে খুব খুশি, আর সুধাকে বলছে যে আমাকে আপনি ক্ষমা করবেন, যে আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি এই জন্যই এতটা টেনশনে ছিলেন। আপনি সার্থকের সত্যিটা আমাকে বলতে চেয়েছিলেন যে সার্থক এই শহরে আছে, আর আমি আপনাকে ভুল বুঝে আপনার এই কথাটা শুনতে চাইনি, আমাকে আপনি ক্ষমা করবেন। এরকমই কথা বলছে তেজ সুধাকে। তেজ বলছে এই নতুন বছরে এই তেজ আপনাকে এত সুখ দেবে, এত আনন্দ দেবে যে আপনি আপনার পুরনো অতীতের কথা সব ভুলে যাবেন। আর ওই সার্থক চ্যাটার্জি, ওর ছায়াও আমি আপনার উপরে পড়তে দেব না, কথা দিচ্ছি। সুধা তখন বলছে, আমি জানি মিস্টার বসু মল্লিক যে আপনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না, আর এই সুধাময়ীও এখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখে গেছে, তাই কোনো অন্যায়কেই আর এই সুধাময়ী প্রশ্রয় দেবে না। এদিকে সুধা তেজ বেরিয়ে পড়ে, ডক্টর নিয়োগীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেই কারণে। আর এদিকে সার্থক কিন্তু সমানে তুহিনাকে ফোন করে যাচ্ছে, কিন্তু তুহিনা তো অনিমেষের সাথে ঘুরতেই ব্যস্ত, বারবার করে সার্থকের ফোনটা কেটে দিচ্ছে। তুহিনা কিন্তু অনিমেষকে পটিয়ে অনেক শপিং করে ফেলেছে, আর সেই শপিং এর সমস্ত ব্যাগই অনিমেষ বইছে। সার্থক তো এবার রেগে যাচ্ছে, মনে মনে বলছে আমার মুখের উপরে ফোনটা কেটে দিল তুহিনা, ঠিক আছে মজা দেখাচ্ছি। তারপরে যখন ঘর থেকে বেরোবে তখন সেখানে চলে আসে ঝিনুক। বলে, কি হলো জামাইবাবুর ভাই, কাউকে ফোন করছিলেন? মনে হচ্ছে একটু একটু করে স্মৃতিটা ফেরত আসছে, তাই তো? তখন সার্থক মনে মনে বলছে, যখনই কিছু করতে চাইছি তখন না হয় দিদি আর না হলে বোন, কেউ না কেউ চলে আসছে। সার্থক বলছে, না না, আমি একটু সোশ্যাল মিডিয়া সাইটটা ঘেটে দেখছিলাম। বলে, ও আচ্ছা, কি দেখছিলেন দেখি? বলে, ওই তেমন কিছু না, ওই যদি কিছু মনে পড়ে। বলে, ও আচ্ছা, তাহলে আপনি ফোন করছিলেন না, তাই তো? সার্থক বলে, না না, আমি ফোন কেন করব, আর কাকেই বা করব, কে আছে আমার? ঝিনুক বলছে, আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি কাউকে ফোন করছেন আর সে আপনার ফোনটা তুলছে না। আসলে কি বলুন তো, এরকমটাই হয়, যখন বিপদ পুরো ঘাড়ে এসে নামে না, তখন আপনজনরাও মুখ ফিরিয়ে নেয়। সার্থক তো ঝিনুকের কথা শুনে পুরো অবাক হয়ে যাচ্ছে যে এই দিদি বোন দুটোই চালাক। সার্থক কথা বলতে বলতে তোতলেও যাচ্ছে। বলে, না না না, আমি তো বলছি আমি কাউকে ফোন করছিলাম না, ওই সোশ্যাল মিডিয়া সাইটটাই ঘেটে দেখছিলাম আর কি। ঝিনুক বলছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ফোন করছিলেন না, হলো তো? নিন এবার তাড়াতাড়ি করুন, আমাদেরকে বেরোতে হবে। বলে, বেরোতে হবে? কোথায় যাচ্ছি আমরা? বলে, কেন, ডাক্তারের কাছে। সার্থক বলছে, আসলে আমার পেটটা ভালো না, তাই যেতে পারবো না। তখন ঝিনুক বলছে, ও পেট খারাপ, একটা ইঞ্জেকশন দেবো নাকি, তারও ওষুধ আছে আমার কাছে। বলে, না না না, ইঞ্জেকশন দিতে হবে না। তখন ঝিনুক এবার সিরিয়াস হয়ে গেছে। বলে, দেখুন, আপনি যদি আমার সাথে এখন না যান তাহলে কিন্তু আপনার এই সমস্ত অভিনয়টা সবাই ধরে ফেলবে অনিকেত দা, তাই ভালো চান তো আমার সাথে চলুন। অনিকেত তো চুপ করে আছে। এদিকে তো অনিমেষ তুহিনাকে বলছে, তোমার এগুলো সব পছন্দ হয়েছে তো? বলে, হ্যাঁ খুব পছন্দ হয়েছে, তুমি এত সুন্দর পছন্দ করে কিনে দিয়েছো, এতগুলো শপিং করালে আমাকে পছন্দ হবে না? তখন অনিমেষ বলছে, এবার তোমার জন্য না একটা খুব সুন্দর আমি লাঞ্চের ব্যবস্থা করেছি শহরের সব থেকে রোমান্টিক রেস্টুরেন্টে, যেখান থেকে গঙ্গা দেখা যাবে, চলো, গাড়িটা পার্কিং এ রাখা আছে, আমরা যাই। তখন তো গাড়িটা আনতে চলে যায় অনিমেষ। তুহিনা বলছে, ভালো একটা মুরগি পাওয়া গেছে, দুহাত খুলে একদম টাকা উড়াচ্ছে। এদিকে তুহিনা বলছে, সার্থক বোধহয় কোনো একটা বিপদে পড়েছে, যার জন্য আমাকে ফোন করছে, কালকে যা ড্রামা হলো, আমাকে সুযোগ বুঝে ফোন করতে হবে। এদিকে তো সুধারা হসপিটালে নিয়ে চলে এসছে অনিকেতকে, ঝিনুকরাও আছে। তেজ বলছে যে, সমুদ্র, তুই অনিকেতকে ভেতরে নিয়ে যা, আমি আর তোর বৌদি ফর্মালিটি পূরণ করে আসছি। তখন সুধা বলছে, আমরাও মানে অনিকেতকে ছেড়ে দেবো সমুদ্রদের সাথে? বলে, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, ওরা নিয়ে আসবে। তখন ঝিনুককে বলে, দেখে রাখিস কিন্তু একটু ভালো করে,
বলে ঠিক আছে। তখন ঝিনুক আর সমুদ্র বলে চলো অনিকেত দা। ঝিনুকরা এগোয়, অনিকেত কিন্তু পেছনে দাঁড়িয়ে থেকে যায়। তুহিনার ফোন এসছে তখন, তুহিনার সাথে কথা বলে। তখন তো কিছুটা এগিয়ে গিয়ে ঝিনুকরা দেখে কি ব্যাপার, অনিকেত দা কই। ঝিনুক তো টেনশনে পড়ে যায়, কোথাও দেখতে পাচ্ছে না, এদিক ওদিক খুঁজতে থাকে। সমুদ্র বলে কি হয়েছে, কোথায় যাবে, এখানেই আছে। এদিকে সার্থক তুহিনার সাথে কথা বলছে, তোমার এতক্ষণে ফোন করার সময় হলো, জানো এদিকে কি হয়েছে, মানে এদিককার ঘটনাটা তুহিনাকে বলে। তুহিনা বলে কি, ডক্টর নিয়োগিত অনেক বড় ডক্টর। বলে হ্যাঁ, ওকে যত টাকা লাগে খাও, ওকে বসে আনো। বলে অত বড় ডক্টরকে তো টাকা খাওয়ানো যাবে না। বলে তাহলে যা করার হয় করো, আমি এখানে দেখছি কি করা যায়। এরকমই কথাবার্তা হচ্ছে। তারপরে দুজনে ফোনটা রেখে দেয়। ঝিনুক তখন এদিক ওদিক করে দেখতে পায় না। সমুদ্র বলে ওই তো অনিকেত দা। তখন ঝিনুক মানে অনিকেত প্ল্যান করছে যেখান থেকে পালাবে। তখন ঝিনুক চলে আসে সামনে, বলে কোথায় পালাচ্ছেন, পালানোটা তো অত সহজ নয়। সমুদ্র বলে এটা কি বলছো তুমি ঝিনুক, অনিকেত দা পালাতে যাবে কেন, মনে হয় রাস্তা ভুলে গেছে তাই না অনিকেত দা। বলে হ্যাঁ ওই আর কি। বলে ওই যে ওদিকে হসপিটালটা, চলো। বলে ও আচ্ছা ওদিকে না, দিয়ে অনিকেতকে হসপিটালে নিয়ে যায়। আর তো পালানোর কোনো রাস্তাই নেই। ঝিনুক তো পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে। এদিকে তো সার্থক ডক্টরের কেবিনে বসে আছে, তেজ আর সুধাও আছে। ডক্টর আগের রিপোর্টগুলো দেখতে চাইছে, সুধা সেগুলো দেখায়। ডক্টর রিপোর্টগুলো দেখছে আর সার্থকের সাথে মেলাচ্ছে। মনে হয় কিছু একটা খটকা লাগছে ডাক্তারবাবুর। সুধা মনে মনে বলছে তুমি ঘুঘু দেখেছো, কিন্তু তার ফাঁদ দেখোনি সার্থক, এবার তুমি দেখবে। তেজ বলছে কি বুঝছেন আপনি ডক্টর। বলে এই রিপোর্টে যতটা সিরিয়াস কিছু দেখানো হচ্ছে, পেশেন্টকে দেখে তো আমার সেরকম সিরিয়াস বলে মনে হচ্ছে না। সার্থক তো ডক্টরের কথা শুনে অবাক হয়ে যায়। এবার ডক্টর সুধাদের অনুমতি নিয়ে কিছু সিম্পল পরীক্ষা করতে চাইছে। তখন সুধারা বলছে হ্যাঁ হ্যাঁ, আপনার ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আপনি সবটাই করুন। সুধা কিন্তু ডাক্তারের সাথে আগেই কথা বলে নিয়েছে যে সুধা ডাক্তারকে টাকার অফারটা কেন করেছিল। সুধা একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিল, আসলে অনেকেই তো টাকার কাছে বিক্রি হয়ে যায়, তো এই ডক্টর কেমন সেটাই সুধা দেখে নিতে চাইছিল। তো সেই ব্যাপারে ডক্টরের সাথে আগেই কথাবার্তা হয়ে গেছে, তাই ডক্টরেরও সুধার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি বন্ধ হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। এবার ডক্টর সার্থককে কিছু নাম্বার জিজ্ঞাসা করছে, যেটা ডাক্তার বলার পরে সার্থককে বলতে হবে। তারপর কিছু ফুলের নাম জিজ্ঞাসা করে, যেগুলো ডাক্তার বলার পর সার্থককে রিপিট করতে হবে। আর সার্থক বলছে এইভাবে নাকি আমার পরীক্ষা নেবে। তখন সার্থক কিন্তু ইচ্ছে করে সেই সংখ্যাগুলো ভুল বলে আর ফুলের নামগুলো ভুল বলে। তেজ বলছে তুই একটু ভুল বলছিস, একটু মনে করে দেখার চেষ্টা কর, তুই পারবি। তখন সার্থক বলছে আসলে আমার কিছু মনে থাকে না তো, তাই সেই কারণে। তখন সুধা একটা প্ল্যান করেছে। সুধা কি করেছে, ইচ্ছে করে সার্থকের ফোনটা লুকিয়ে দেয় আর বলে ঠাকুরবউ তোমার ফোনটা কোথায়। সার্থকের তো ফোন না দেখে মাথা খারাপ হয়ে যায়, বলে তাই তো আমার ফোনটা কোথায়, ফোনটা কোথায়। কারণ ফোন হারালে তো সার্থক কেস খাবে, তাই বলছে ফোনটা কোথায়। সুধা তখন বলছে একটা ফোন করে দেখুন না। তখন তেজ বলছে হ্যাঁ তোর নাম্বারটা বলতো, ফোন করে দেখি। তখন কিন্তু নিজের নাম্বারটা গড়গড় করে বলে দেয় সার্থক। তখন ফোন করে দেখে, সুধা বলে এই তো ফোন বেজে উঠেছে। সুধা তখন বলছে ডাক্তারবাবু তোমাকে সংখ্যা মনে করাতে চাইলেন, তুমি বলতে পারলে না, কিন্তু 10 ডিজিটের মোবাইল নাম্বারটা তুমি আবার গড়গড় করে বলে দিলে। ডাক্তারবাবু বলছেন হ্যাঁ, ওনার রিপোর্ট দেখে যা মনে হচ্ছে ওনার মাঝখানের কিছু স্মৃতি হারিয়েছে। তাতে তো নাম্বার মনে রাখাটা আর ফুলের নাম মনে রাখাটা কোনো বড় ব্যাপার নয়, এটা তো মনে রাখতেই পারতেন উনি। জানি না কেন পারলেন না, তবে আমার মনে হয় ব্রেনের ব্যাপার তো, কিছু বোঝা যায় না ওরকম ভাবে। তবে আমি আরেকটা পরীক্ষা নিতে চাই আর কি, মানে ওনার যা কন্ডিশন, যা আমি যতটুকু দেখলাম, তাতে মনে হচ্ছে এতটাও স্মৃতি লোপ পাওয়াটা কিন্তু হতে পারে না ওনার সাথে, যতটা উনি বলছেন। তবুও আমি একটা পরীক্ষা আরো করতে চাইছি। ডাক্তারবাবু মনে মনে বলছেন যে এরকম ধূর্ত পেশেন্টকে ধরতে আমি আপনার সাথেই আছি সুধাময়ী। ডাক্তারবাবু বলছেন যে চোখ বন্ধ করে আমি আপনাকে আপনার পুরনো স্মৃতি মনে করতে বলবো, আপনার পালস রেটই বলে দেবে আপনি সত্যি বলছেন না মিথ্যে। সার্থক তো এবার ভয় পেয়ে যায়, কারণ ডাক্তারবাবু অনেক রকম চালাকি করছে ওকে ধরার জন্যে। সুধা এবার মনে মনে বলছে এবার আর তোমার কিন্তু বাঁচার পথ নেই সার্থক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। পর্ব ভালো লেগে থাকলে, পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে যথাযথ সময়ে। আর আগামী পর্ব দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবে, আমরা সঠিক সময়ে আগামী পর্বের রিভিউ তোমাদের জন্য নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। টাটা।